সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রার্থীদের বাদানুবাদ, দোষারোপ, পাল্টা দোষারোপ এবং প্রতিশ্রুতির বন্যায় জমজমাট নির্বাচনী মাঠ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া দলগুলো, স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই এই দৌড়ে। এক পক্ষ বলছে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা, অন্য পক্ষ বলছে দাগেদের কেউ নেই তাদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন কোথাও কোথাও আওয়ামী লীগের ভোটই নিয়ামক হয়ে উঠবে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচনের অদৃশ্য ফ্যাক্টর। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক, মিডিয়া সেল, বিএনপি, এবং অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা শুক্রবার। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। দেশজুড়ে তুঙ্গে নির্বাচনী প্রচারণা, জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামায়াত, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 11 দলীয় জোটকের। নির্বাচনে সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে 5 থেকে 6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এবং বন্দরে অচলাবস্থার মাশুল দিতে হবে সরকারকে। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের। নিউমোরিং টার্মিনালের চুক্তি থেকে সরে আসার সুযোগ দেখছে না নৌ উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচনে অদৃশ্য ফ্যাক্টর। পাভেল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। গত বৃহস্পতিবার তারেক রহমান জনসভায় বলেছেন যে স্বৈরাচারের মতো গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে। আজকে জামায়াতের আমির একটি জনসভায় বলেছেন যে বিড়ালের হাতে গোশত পাহারার দায়িত্ব দেবেন আপনারা। এটি ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন যে যারা মজলুম ছিল তারাও এখন বদলে গেছে, তারা জালিম পরিণত হচ্ছে। আসলে দুইটি দলই তো মজলুম ছিলেন, এখন এক দল আরেক দলকে জালিমে পরিণত হয়েছে, এই কথাগুলো আসছে কেন? আমার মনে হয় নির্বাচন জিনিসটা এরকম। নির্বাচনের মাঠে বাদানুবাদ হয়, কথার পাল্টা কথা আসে। তবে ভোটারদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে যদি সত্য কথন থেকে যারা সরে যান সে জায়গায় বিভ্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। সেজন্য আমার মনে হয় যে ভোটারদেরকে একটু তাদের সম্মান দেখাবার জন্য অন্তত এমন কোনো কথার দিকে যাওয়া উচিত হবে না যে কথার ভেতর থেকে ব্যক্তি আক্রমণটা খুব তীব্র হয়ে ওঠে। আমরা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে বেশ কিছু কথাবার্তা বলা হচ্ছে যেগুলো হয়তো ঠিক রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে হয়তো পড়ে না আর কি। যেমন উনি আজকের একটা বক্তব্যের কথা, যেটা আপনার নিজের স্ক্রলে দেখালেন, যে পরিবারতন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য, বা যেটাকে বলেছে যে বিড়ালের কাছে গোশতের পাহারাদার, এই কথাগুলোর মধ্যে দিয়ে অন্যদেরকে খুব বেশি তুচ্ছ তাচ্ছিল্য করার একটা চেষ্টা আছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি তার প্রতিষ্ঠা এবং বিএনপি রাজনীতিতে অন্যদেরকে কিভাবে সম্পৃক্ত করেছে সেই ইতিহাস সবার জানা। সুতরাং সেই পুরনো কথনে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমার যেটা মনে হয় কি, যে তার লক্ষ্যটা যদি এটা হয় যে তিনি জনাব তারেক রহমানকে লক্ষ্য করে কথাগুলো বলছেন, পরিবারতন্ত্রের ব্যাপারটাকে যদি এইভাবে দেখি আমরা, যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তিনি তার জীবনকালে দেশের জন্য যা করেছেন সেটাকে মানুষ তার ইন্তেকালের পরে তার জানাজাতে সেটা দেশের মানুষ তার ঋণ শোধ করবার চেষ্টা করেছে। তারপরে বেগম খালেদা জিয়া এসেছেন। আপনি যদি বলেন যে পরিবার সূত্রে তিনি এসেছেন, বলতেই পারেন আপনি তর্কের খাতিরে, কিন্তু বাস্তবতা কি বলছে যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি যে যুগান্তকারী যে ইনক্লুশনগুলো করেছিলেন, তিনি সংসদীয় একটা যে আমাদের দেশ শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তার পরবর্তী পর্যায়ে তিনি
গণতন্ত্রকে আরও সুসংগত করবার জন্য ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছেন। এবং তারপর যে অমানবিক নির্যাতনটা নেমে এসেছিল, সেটা কি পরিবার দিয়ে কি উনি সেটাকে রক্ষা করতে পেরেছেন নিজেকে? তা পারেন নাই। তাকে নির্যাতন কষ্ট সহ্য করতে হয়েছে। জনগণের জন্য উনি কথা শেষ পর্যন্ত বলে গেছেন, দেশের মানুষের জন্য তিনি সবসময় পাশে ছিলেন এবং বলেছেন দেশের জন্য আমি মাটি কামড়ে পড়ে থাকবো। তিনি থেকেছেনও তাই। তার শেষ বিদায়ের ক্ষেত্রে মানুষ যে অভূতপূর্ব বিদায় তাকে দিয়েছেন তার ইন্তেকালের পরে, সেখানে কি আপনি পরিবারতন্ত্রের গন্ধ খুঁজে পান? মানুষ কি সেটা পরিবারতন্ত্র দিয়ে বিবেচনা করেছে, নাকি সেই মানুষ ব্যক্তি হিসাবে তার যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেক্ষেত্রে মানুষ তার কাছে যে ঋণী ছিল সেটি তারা সেদিন তার জানাজার মধ্যে দিয়ে তার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভক্তি, বাড়িতে যারা নারীরা ছিলেন তারাও তাদের এবাদত দোয়ার ভেতর থেকে তার প্রতি সেই শ্রদ্ধাটা জানিয়েছেন। আপনি দুটোর মধ্যে কি পরিবার খুঁজে পান? আপনি যদি পারিবারিক সম্পর্ক খুঁজতে চান তাহলে পাবেন। তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও যদি আপনি দেখবেন যে তিনি রাজনীতিতে এসেছেন আজ থেকে প্রায় 40 বছর হতে গেল প্রায় সময়কালটা। ঠিক সেই সময় থেকে প্রাথমিক সদস্য পদ থেকে দলের যুগ্ম সম্পাদক, সেই যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই প্রত্যেকটা জায়গায় তিনি তার নিজের অবস্থানটাকে সুদৃঢ় করেই তিনি এসেছেন। হঠাৎ করে তাকে উপর থেকে কেউ চাপিয়ে তো দেয়নি, তাই না? এবং রাজনীতিতে তার অংশগ্রহণটাকে মানুষ কতটা স্বাগত জানাচ্ছে, তার সাম্প্রতিককালে তার দেশে ফেরার সময় যে অভূতপূর্ব জনসম্বর্ধনা তিনি পেয়েছেন, সেটাকে আপনি পরিবারতন্ত্রের আবহ দিয়ে কি বিচার করলে বা সেই যুক্তি দিয়ে কি এটাকে আপনাকে কাটাতে পারবেন? অথবা তার যে নির্বাচনে যে সমস্ত জনসভায় তিনি যাচ্ছেন, সেখানে যে মানুষের জনসমুদ্র বা তার উপচে পড়া ভিড় যেটা হচ্ছে, তারা তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করছে, তার কথাগুলো তারা শুনছেন, তার কথাগুলোতে তারা বিমোহিত হচ্ছেন, তার নতুন রাজনীতির যে ধারা, নতুন করে যে কথা বলার যে তার ভঙ্গি, তার যে কথাগুলোর বলার ক্ষেত্রে যে আন্তরিকতা, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রত্যেকটা জায়গাতে পুঙ্খানুপুঙ্খ তার হোমওয়ার্ক, সব কিছুকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। তো এই জায়গার ভেতরে পরিবারতন্ত্রের গন্ধটা আমরা কোথায় পেলাম? এখন নামের সাথে নামের মিলকে যদি কেউ পরিবারতন্ত্র বলে, তো তাদের জন্য বোধহয় দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। জি, সৈয়দ আব্দুল আজিজ, যেটি পাবেল ভাই শেষের দিকে বলছিলেন যে পরিবারতন্ত্রের গন্ধটা কেন খোঁজা হচ্ছে, কারণ জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া কিভাবে রাজনীতিতে আসেন এবং তার যে ত্যাগ গণতন্ত্রের জন্য, দেশের মাটি ও মানুষের জন্য, এরপরে তারেক রহমান এসেছেন এবং তিনিও তো দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি এখন তার যে অবস্থান সেটি একজন ব্যক্তি তারেক রহমানের নিজস্ব ক্ষমতা বলেই তার যেটি অর্জন, এটি পরিবার তাকে দিয়ে দেয় নাই, তারপরেও পরিবারতন্ত্র কেন খোঁজা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় পাবেল ভাইকে। পাবেল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের, এবং আজকে আমি অনেক দিন হলেই আকাঙ্ক্ষা করছিলাম যে ভাইয়ের সঙ্গে আমার, তো আজকে হয়েছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। না, ভাই তো খুবই খ্যাতনামা একজন চিকিৎসক। আমি বলবো যে ওনার উত্তরটাকে আমি এভাবে দিতে চাই, যখন গোটা বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হলো তখন একটা ওয়ার্ড চালু হয়েছিল, নিউ নর্মাল সিচুয়েশন। বাংলাদেশের রাজনীতিতেও এখন একটা নিউ নর্মাল সিচুয়েশন আসছে পোস্ট এই জুলাই রেভলিউশন। যে দুটি দল বিগত 30-40 বছরে বন্ধু ছিল, তারা এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং ভাইয়ের প্রথম কথার সাথে আমিও একমত। রাজনীতির মাঠে এবং বিশেষ করে এখন একটা নির্বাচনী যুদ্ধের পরিবেশে দুই দলই, আমি বলবো দুই দলের দিকে যে আপনার কামান দাগানো, অর্থাৎ রাজনৈতিক অস্ত্রগুলো প্রয়োগ করছেন। তো আমি আমার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি বা পর্যবেক্ষণ থেকে আমি বলবো যে কে আগে করেছে সেটা নিয়েও একটা বিতর্ক আছে, কিন্তু দুই দলের মধ্যে আপনি দেখবেন অভূতপূর্ব এই নিউ নর্মাল সিচুয়েশনটা কি হয়েছে দেখেন। যে প্রথমত আমি ওনার সাথে পরিপূর্ণরূপে একমত যে বিএনপির রাজনীতিটা কিন্তু অভিভাবকত্বের রাজনীতি। আমার মনে হয় ভাইও গতকাল মনে হয় কোনো একটা টক শোতে বুঝি এটা বলছিলেন ইশতেহারের প্রসঙ্গে, যে এবং বিএনপির দুইজন যে প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া, দুজনই কিন্তু দলের উপরে এই দেশের মানুষ, মাটি, মানুষকে স্থান দিয়েছেন। এটা আমরা আপনার এখানেও আলোচনা করেছি। এবং দুজনের অবদানটা এমন ছিল যে দল মত নির্বিশেষে তারা শ্রদ্ধার জায়গায় গিয়েছেন। কিন্তু ভাই তো এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, প্রতিনিধিত্ব করছেন, এই সুযোগে বলি যে বর্তমান বিএনপি কি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির যে বৈশিষ্ট্য, যে আদর্শ, যে চেতনা, সেই চেতনাকে কি লালন করছে? এবং দেখবেন, আমি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন, আমি বিশ্বাস করি তিনি নির্যাতনের চরম একজন নির্যাতিত ব্যক্তি, এবং তিনি আসার পরে প্রথম
সভাটা করেছেন সিলেটে এবং সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে। একটি খুবই সেনসিটিভ শব্দ ব্যবহার করেছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের পক্ষ থেকেও কিন্তু বিএনপির যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই জায়গাগুলো কিন্তু আক্রমণ হচ্ছে। তো আমি এটা বলতে চাই যে এটাকে বড় করে ভাইয়ের কাছে আমি ফিরে আসি যে এটাকে নিছকই আমি মনে করি যে সামনে যেহেতু একটা বড় যুদ্ধ এবং দুই দল প্রধান প্রতিদ্বন্দ্বী একে অপরের, এজন্য এটাকে প্রতিদ্বন্দ্বিতার ভাষা হিসাবেই দেখি এবং আমি ওনার মতোই প্রত্যাশা ব্যক্ত করব। বাট আমি আর একটা জিনিস আপনাকে বলি আফজাল ভাই, সেটা হচ্ছে কি যে বিএনপি রাজনীতির যে সম্পর্ক, এটার মধ্যে কিন্তু 54 বছরের রাজনীতির পরবর্তী একটা চিত্র দেখি। যেমন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ডক্টর শফিকুর রহমান সাহেব গুলশান কার্যালয়ে গিয়েছেন, শোক জানাতে গিয়েছেন এবং অসাধারণ, এবং তারপরে তো ঘন ঘনই তাদের মধ্যে সামাজিক এবং নানাভাবে এই সম্পর্কটি রয়েছে এবং আমরা আশা করব যে এই বিচ্ছিন্নভাবে এই কথা চালাচালির মধ্যেই সম্পর্ককে আমরা না দেখে আমার মনে হয় এটা রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার ভাষা হিসেবেই দেখব এবং আমরা প্রত্যাশা করব কিন্তু যে এটার মধ্যে যেন পরিমিতি প্রতিদ্বন্দ্বের ভাষা হিসেবে মানে দেখবেন বা এটাই আমরা দেখে আসি। কিন্তু যখন এক দল আরেক দলের সমালোচনা করতে গিয়ে সেই সমালোচনাটা যখন নিজের গায়ে চলে আসে তখন সেটি তো মানে দৃষ্টিকটু হয় না। যে যেমন ধরেন জামাতের বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বিএনপির যে 2001 থেকে 2000 শাসনাবলী, সেই সময় তো জামাতেরও প্রতিনিধিত্ব ছিল। এই ধরনের কথাগুলো বলতে গেলে তো নিজের গায়েও চলে আসে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমি অবশ্যই আপনার সাথে মনে করি যে ওই সরকারের অংশ তো জামাত ছিল, কিন্তু জামাত একটা জায়গাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি বিএনপির কিছু সামর্থ্যের জায়গা আছে। এখন আমি বলবো যে বিএনপি কি তার সামর্থ্যের জায়গাটা চিহ্নিত করে কি রাজনীতিতে অবতীর্ণ হতে পারছে কিনা। জামাতের কতগুলো সামর্থ্যের, প্রত্যেক দলেরই কিন্তু কতগুলো সামর্থ্য কতগুলো দুর্বলতা থাকে। তো জামাতের একটা সামর্থ্যের জায়গাটা কি 2001 থেকে 2006 সালের যে সরকারটা ছিল, এই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ। কিন্তু জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন তাদের ব্যাপারে আবার কিন্তু একটা পারসেপশন এবং বলা যায় পরবর্তীতে যে 111 সরকারের সময় এই দুই মন্ত্রীর ব্যাপারে এই জায়গাটা আমি বলছি এটা জামাতের সামর্থ্যের জায়গা। হয়তোবা জামাত তার সামর্থ্যের জায়গাটা থেকেই বিএনপির দুর্বলতার জায়গাটাতে আক্রমণ করেছেন। ঠিক একইভাবে আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে কিন্তু উত্তরটা আমার মনে হয় জুৎসই দেওয়া হয়েছে যে আপনারা যদি বিএনপি যদি এতই খারাপ হতো তাহলে আপনারা এটা ছিলেন কেন, তখন আপনারা কেন পদত্যাগ করেননি। সেটার ক্ষেত্রে আবার কিন্তু এটা হচ্ছে কি কথার পাল্টা বলছেন যে আমরা দুটো মন্ত্রণালয়কে তো আমরা দেখিয়েছি যে আমরা সৎভাবে। আপনার কাছে আবার আসবো, সময় কম, অল্প অল্প করেই মন্তব্যগুলো নিতে চাই। পাভেল ভাই, যেটি আজিজ ভাই শুরুতে বলছেন যে বর্তমান যে বিএনপি, সেই বিএনপিকে জিয়া এবং খালেদা জিয়ার চেতনা লালন করেন কি না, আর পরের যে বিষয়গুলো তিনি বললেন। আচ্ছা, আমরা মনে হয় যে উনি একটা কথা দিয়ে শুরু করছে যে নিউ নর্মাল সিচুয়েশন, যুগের পরিবর্তন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ধারাবাহিকতা দিয়েছেন সেটা পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া অনুসরণ করেছেন এবং আগামীকাল আমাদের যে ইশতেহারটা প্রকাশিত হবে সেখানেও কিন্তু দেখবেন যে ওই দুটো কথাই বলা থাকবে যে 19 দফা কর্মসূচি যেটা শহীদ রাষ্ট্রপতি দেয়া এবং ভিশন 2030 যেটা বেগম খালেদা জিয়া দিয়েছিলেন তারই রূপের সাথে সংযুক্ততা রেখে সম্পৃক্ততা রেখেই কিন্তু 31 দফা প্রণীত হয়েছিল এবং সেটাই কিন্তু এই ম্যানিফেস্টোর কিন্তু মূল কথা। সেগুলো হয়তো এক্সপ্লেন করে হয়তো ক্ষেত্র বিশেষে সেগুলোকে কীভাবে প্রায়োগিক জায়গাতে কীভাবে আসবে সেটা বলা হবে। সুতরাং যারা শুধুমাত্র ঠিক ওই রকম করে বলার জন্য একটা কথা বলে ফেলে, আপনি নিশ্চয়ই এটা বলতে পারবেন না যে আপনি যে প্রপিতামহের মতনই করে সব কিছু করবেন, সেটা কি এই যুগের ক্ষেত্রে কি খুব বেশি প্রয়োগ করতে পারবেন আপনি কথা। কিন্তু আদর্শিক জায়গায় আপনি ঠিক আছেন কিনা সেটি হলো প্রশ্ন। এখন আপনি কোনটা দিয়ে সেটা মাপছেন সেটা আপনার দেখার দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার যেটা মনে হয় যে বেশিরভাগ মানুষই কিন্তু তার মধ্যে ঠিক আগের দিনের যে প্রতিচ্ছবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার প্রতিচ্ছবি তারা তারেক রহমানের মধ্যে খুঁজতে চেষ্টা করেন। সেই ব্যাপারে তিনি নিজেও সচেতন, তিনি জানেন না এটা, তিনি কি বোঝেন না তিনি কোন পরিবারের বা কোন বাবা মার ঐতিহ্য বা তার জেনেটিক বৈশিষ্ট্যকে উনি ধারণ করতে, কার সন্তান তিনি, এটা উনি কি জানেন না। সুতরাং তিনি কি এতই অবুঝ যে অতই বোকা যে উনি বুঝবেন না যে তার রাজনীতি কেমন হওয়া উচিত, যেটা মানুষ প্রশ্ন করতে পারে, উনি জেনে শুনে এইরকম কাজ কেন করবেন। আমরা একটু আমাদের যে আজকে সাবজেক্ট দিয়েছিলাম নির্বাচনের অদৃশ্য ফ্যাক্টর, এটা নিয়ে আলোচনায় আসি। অদৃশ্য ফ্যাক্টর বলতে আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকেই বোঝানোর চেষ্টা করেছি। গতকালকের একটি জরিপ, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদের 48% বিএনপিকে, 30% জামাতকে ভোট দিবে। এটার বাস্তবতা কতটুকু? আওয়ামী লীগ এবং তার মিত্রদের ভোট আসলে কোন দিকে যেতে পারে?
আমরা এই জায়গাতে ঠিক এখন কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা যারা আওয়ামী লীগ যারা হয়তো আপনি আরো বলতে পারেন তাদের জোটও ছিল একটা, তাদের অন্যদেরকে হয়তো সম্পৃক্ত করে আপনি কথাটা বলেছেন। দেখুন, নির্বাচন জিনিসটা তো নেপথ্যের জিনিস, তাই না? যে ব্যক্তিটি প্রকাশ্যে বিএনপি কিংবা জামায়াত ইসলাম করে সেও তো ভোটটা নেপথ্যেই দেয়। তো এবং সে কোনটা কাকে দিল না দিল সেটা আমরা জানতে পারি না, আমরা ধারণা করি যে এই লোকটি সমর্থন করে সুতরাং সে তাকে দেবে। এটা খুব সত্যি যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি সমর্থন গোষ্ঠী রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আহ্বান জানানো হয়েছে তারা যেন ভোটটা বর্জন করে, তাদেরকে ভোটের দিকে না যেতে বলা হয়েছে। তো এখন সমর্থন করছি সেটা হয়তো একটা জায়গা, কিন্তু তারা যদি নির্বাচনে ভোট দিতে না যায় তাহলে সেই সমর্থন তো অর্থহীন হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে করণীয় কি? আমার যেটা মনে হয় যে তারা কার পক্ষে দেবে কার পক্ষে দেবে না সেটাই হয়তো বিবেচনাটা করবে, যে কোন দলের কাছে তারা নিজেদেরকে মনে করেন যে তারা ন্যায় বিচারটি পাবেন। আমি কিন্তু বলি না যে তাদের শাস্তি দেওয়া হবে না, এরকম কোনো কথা নয়। যারা নিরাপদ রয়েছেন তারা নিরাপদ থাকুক, এটা যে কোনো সাধারণ মানুষই বলবে। আর তারা যদি অপরাধ করে থাকে তার শাস্তিটা নিশ্চিত করা হবে। তবে তারা যেন এইটুকু বোঝেন যে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, এখানে অধিকার প্রত্যেকেরই সমান, সুতরাং যে মানুষটি অপরাধী নন বা অভিযুক্ত নন তিনি ভোট কেন্দ্রে যেন যেতে পারেন, সেই নিশ্চয়তা কিন্তু তার জন্য থাকতে হবে। জি, সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। একটু জামাতের পাট্টা বলি, যেখানে বলা হচ্ছে যে 30% জামাতকে ভোট দিবে। বাস্তবতা কি দেখেন কিনা? আপনি তো গ্রামগঞ্জে ঘুরেন, মানুষের সাথে কথা বলেন। না, ধন্যবাদ। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি রাজনৈতিক দলের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। পরিবর্তিত বাংলাদেশে তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বাট তারা কিন্তু সমাজে আছে, এটা হলো বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে, জরিপের ফিগার যেটাই হোক, জরিপ সবসময় এটা একটা ধারণা মাত্র, এটা যে এরকমই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মোটা দাগে আমি যেটা বলতে চাই, হ্যাঁ অবশ্যই, এবং আমি যতটুকু মেইন মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করি বা বিশেষ করে ভারতকেন্দ্রিক যে বিভিন্ন সাক্ষাৎকারগুলো হয় এগুলাতে, এবং আরও অন্যান্য যে জিনিসগুলো আছে, আওয়ামী লীগের কতগুলো তো সাইড মিডিয়া আছে, এই জিনিসগুলো ফলো করে যে জিনিসটা দেখা যায়, দুদিকেই কিন্তু আছে। তিনটা ভাগে, আমার দৃষ্টিতে তিনটা ভাগে ভাগ হবে। একটা অংশ যেটা বলা হয়েছে যে তারা ইলেকশন বয়কট করবে। আজকে সকালেও আমার এক খুব স্নেহের যিনি এই ধরনের, তিনি বললেন, তিনি ওই যে ভাঙ্গার ফরিদপুরের কিছুক্ষণ আগে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, যে একটা অংশ কিন্তু ভোট বয়কট করবেন, এবং এটা হচ্ছে একটা কিন্তু আহ্বান জানানো হয়েছে যে দেখাতে যে এটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, এটা একটা অংশ। এখন কতটুকু হবে এটা কিন্তু টার্ন আউটটা হওয়ার পরে আমরা বলতে পারবো যে ইলেকশনটা কতটুকু ইনক্লুসিভ হলো। টার্ন আউট যদি স্যাটিসফ্যাক্টরি হয়, এক্ষেত্রে আমার মনে হয় সব দলই একমত হবে যে যত বেশি টার্ন আউটটা হবে এটা তত বেশি গ্রহণযোগ্য হবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার কাছেও মনে হয় যে এটা এককভাবে হবে না। যদিও বিএনপির খোদ সেক্রেটারি জেনারেলের বক্তব্যে কিন্তু তিনি আওয়ামী লীগকে অ্যাড্রেস করেছেন, স্থানীয় নেতাদেরকে ওনার নিজের নির্বাচনী এলাকায়, কিন্তু আমি মনে করি যে সব জায়গাতেই দুটো হবে। আমার দৃষ্টিতে আমি বলছি, আমার পর্যবেক্ষণে মনে হয় যে আওয়ামী লীগের যারা আছেন স্থানীয়ভাবে, যারা পালিয়ে যাননি, তাদের মধ্যে একটা শ্রেণী আছেন যারা নিরীহ, যাদের কোনো অপরাধ বোধ নেই, তারা অবশ্যই পুনর্বাসনের জন্য বা তাদের অবস্থান, তাদের নিরাপত্তার জন্য তারা বেছে নেবেন। আর একটা অংশ আছে অপরাধী অংশ, যারা নানা দুর্নীতির সাথে যুক্ত আছে, তারাও কিন্তু তাদের আশ্রয়টা বেছে নেবেন যে কোন জায়গাতে গেলে তার প্রোটেকশনটা হবে। আমার মনে হয় এভাবেই কিন্তু তিনটা ভাগে আওয়ামী লীগের যে অবস্থানটা সেটা বিভক্ত হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে কোন রাজনৈতিক দল কোন শ্রেণীটাকে কিভাবে পুনর্বাসন করবে বা কিভাবে অ্যাকোমোডেট করবে, এইটা হচ্ছে একটা নীরব বিষয়। এটাকে একেবারে খুব ওপেনলি, এটা কিছুটা বলা হয় না যে সাম এক্সটেন্ট প্যাসিভ ভয়েস ইজ মোর পাওয়ারফুল দেন অ্যাক্টিভ ভয়েস। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু অ্যাবস্ট্রাক্টেই থাকতে হবে। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যারা নিরীহ আওয়ামী লীগ, যাদের কোনো অপরাধ নেই, তারা জামাতকে বেছে নেবে, আর যারা অপরাধী তাদেরকে বাঁচার জন্য আমি তো এটা বলবো না, কারণ এটা আমার প্রেডিকশন যে নানাভাবেই কিন্তু স্থানীয়ভাবে আপনি মনে করেন, আমি একটা উদাহরণ দিই, আমার নিজের জেলা শহরটা বগুড়া, ঠিক আছে? আমি পার্টিকুলার কিছু কিছু জিনিস দেখে হয়তো আমি কোনো ঘটনাগুলো দেখে আমি হয়তো আমার একটা অনুমান দিচ্ছি, বাট এটা যে সব জায়গায় একইভাবে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। কিন্তু আমরা তো দেখছি যে জুলাই আগস্টের হত্যা মামলার আসামি, তাকেও ফুল দিয়ে একটা দল বরণ করে নিচ্ছে।
অবশ্যই এটা এটা হতে পারে। এমনকি আপনার জামাতের তো একজন আপনার প্রার্থী আছেন খুলনা অঞ্চল থেকে, তার ব্যাপারে তো অনেক রিপোর্ট আসছে না? তো সুতরাং আমি বলছি যে কোনটা হবে এই বিষয়টা কিন্তু এটা সব কিছু আপনি কিন্তু সরাসরি বলতে পারবেন না, কিন্তু কিছু স্যাম্পল সাইজ আমার চোখের সামনে যে ঘটনা ঘটছে আমি হয়তো সেখান থেকে আপনাকে একটা প্রেডিকশন দিতে পারি। জি জি পাভেল ভাই, জি, মানে বিএনপির এখন উদ্দেশ্য কি যে আওয়ামী লীগের ভোটার টানা? এটা ঠিক আওয়ামী লীগের ভোটটা টানা না, আমার তো মনে হয় যে বিএনপি জনগণের ভোট টানার অবস্থায় চলে গেছে অলরেডি। এটা নিয়ে আমার কাছে আলোচনাটা মানে খুব বেশি লম্বা না করাই ভালো। এই মুহূর্তে আমি বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের সিদ্ধান্তটা নেওয়ার অবস্থাটা চূড়ান্ত পর্যায়ে গেছে এবং তারা নিয়েছেন। জনাব তারেক রহমান আসার আগ পর্যন্ত হয়তো তাদের ভেতরে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তিনি আসার পরে তিনি যখন জনগণের সাথে জনসম্পৃক্ত যে সমস্ত পরিকল্পনার কথাগুলো বলেছেন সেগুলোতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একেবারে তার যে আন্তরিকতার যে প্রকাশটা হয়েছে মানুষ সেটাকে গ্রহণ করেছেন, যে ভাবে উনি উপস্থাপনা করেন। তার ফলে এই মুহূর্তে পুরো দেশে বিএনপি যে নির্বাচনের মাঠে যেটাকে আমরা জোয়ার বলি বা নির্বাচনের যে স্রোত বলি সেটা বিএনপির পক্ষে প্রবলভাবে আছে। আর বাংলাদেশের মানুষের কিন্তু এটাকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে তারা মনে করেন, যে তারা জানেন যে যে দিকে সবাই যাচ্ছে তার বিপরীত অবস্থানে কেউ থাকে না। সুইং ভোটার যারা থাকেন তারা শেষ মুহূর্তে এটা দেখার জন্য অপেক্ষা করেন যে কোন দিকে জনগণের প্রকৃতপক্ষে জনগণের সমর্থন কোন দিকে যাচ্ছে। এটা মোটামুটি পরিষ্কার। যেভাবে তিনি বাংলাদেশের মানুষের সাথে নিজেকে ইনক্লুড করেছেন, তাদের সাথে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটা জায়গায় পথে প্রান্তরে প্রত্যেকটা জায়গায় তিনি যেভাবে সম্বর্ধিত হয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, তাতে এই মুহূর্তে বিএনপির বিকল্প কাউকে এই মুহূর্তে দেশের মানুষ ভাবছে না। ফলে এই জায়গাতে আওয়ামী লীগকে আমি আলাদা করে দেখতে চাই না। তারাও তাদের ভেতরে যারা শুদ্ধ চিন্তা যারা করেন, যারা অপরাধী নন, তারা এই মূল স্রোতের সাথে থাকবেন। তারাও মনে করেন যে দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে তাদেরও টিকে থাকার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র দল সেটি এই জোয়ারটা সৃষ্টি করতে পেরেছে। মানুষের অন্য কোনো চয়েস এই মুহূর্তে আছে বলে তো আমার মনে হয় না। জি আজিজ ভাই, এই যে আমরা যখন প্রচারণা শুরু হলো, প্রচারণা শুরুর প্রথম দিকে আমরা দেখলাম যে বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা বা ক্ষমতায় গেলে কি করবেন সে বিষয়টি তুলে ধরছিল, জামাতও সেটি তুলে ধরছিল, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখলাম যে আমরা ধর্মীয় কার্ড খেলার কথা বলছি অনেকে, আবার বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়টিকে সামনে নিয়ে আসছে। এটি আসলে হলো কেন? বা আপনি যদি নির্বাচনী আচরণবিধি দেখেন যে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ভোট চাওয়া যায় না, কিন্তু ধর্মের কথা বলে বা ধর্মীয় গ্রন্থ নিয়ে গিয়ে ভোট চাওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে। এটি আসলে বন্ধ হওয়া উচিত কিনা? না, খুবই সুন্দর প্রশ্ন। আমি এই প্রশ্নটা আসার আগে আপনার অনুমতি দিলে আমি আপনাকে অন্য একটা যেটা ভাই যে জিনিসটা বলছিলেন, হ্যাঁ আমিও মনে করি যে এবারের বিশেষ করে আমি এবারের নির্বাচনের উপরে আমি কিন্তু একটা প্রভাব মনে করি যে জুলাই বিপ্লবের একটা প্রভাব আছে। তো জুলাই বিপ্লবের একটা অন্যতম জিনিস ছিল প্রযুক্তির প্রভাব। এবং আপনি খেয়াল করেছেন যে সেই সময় যখন লকডাউন সম্পূর্ণরূপে একবারে বন্ধ করে দেওয়া হলো, তখনও কিন্তু ছাত্ররা তারা কিন্তু আপনার সেই সীমান্তে যে অন্য নেটওয়ার্ক ব্যবহার করে তারা কিন্তু এই ব্লক চেইন ইউজ করেছে, তারা কিন্তু মানে ইনক্রিপ্টেড ভার্সন ইউজ করেছে নানাভাবে। তো সুতরাং প্রযুক্তির একটা প্রভাব আছে। সেক্ষেত্রে লিডারশিপটা কেমন হবে ভাই যেটা উল্লেখ করলেন, হ্যাঁ আমরা জানি, আমি প্রত্যাশা রাখবো যে বিএনপি অবশ্যই বাংলাদেশের মানে অনেক ইতিহাস, মানে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে বিএনপির কিন্তু বর্ণময় একটা জিনিস আছে এবং বিএনপির নেতৃত্বের মধ্যে একটা ভীষণ এবারে আছে রেইনবো নেশন। সুতরাং বিএনপি যেন বাংলাদেশটাকে প্রতিনিধিত্ব করে, এটাই বিএনপির ঐতিহ্য। কিন্তু লিডারশিপের ব্যাপারে আমি বলবো, যেটি আপনি শুরুতে বলেছিলেন যে দুটো লিডারকে যদি আপনি একটু দুইভাবে দেখেন, আমার কাছে কেন এটা আমার দৃষ্টিভঙ্গির বিষয় হতে পারে যে একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছে কিনা। মানে লিডারশিপ কিন্তু দুভাবেই আপনি ডিফাইন করতে, আরেকটা হচ্ছে টিম লিডারশিপ। হ্যাঁ, টিম লিডারশিপ আপনি দেখবেন যে মানে একটা কমান্ডো আপনার একটা সিরিজ অফ আপনার দৃশ্যমান হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই ওনার যথেষ্ট সুযোগ আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু উনি দীর্ঘদিন দেশে ছিলেন না। তো এই জায়গাটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের অতীতের যে ফ্যাসিবাদী যে শাসন থেকে আমাদের উত্তরণ জুলাই বিপ্লব যে শুরু করেছিলাম, এটার একটা অঙ্গীকার থাকতে হবে যে এই নির্বাচনের মাধ্যমে যেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিপূর্ণ বিলোপ সাধন হয়। এবং এই জায়গাটাতে কিন্তু বিএনপির কিন্তু নর্মস জেনেটিক, আমি মাঝে মাঝে বলি বিএনপির কিন্তু গণতন্ত্রটাই হচ্ছে বিএনপির নর্মস।
বিএনপির স্ট্যান্ডার্ড এবং বিএনপির জেনেটিকটা হচ্ছে এই জায়গায়, কিন্তু বিএনপির তার দুর্বলতাটাকেও বের করে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটায় আমাদের প্রত্যাশা থাকবে জনাব তারেক রহমান সাহেবের কাছে যে বিএনপি যেন ওয়ান ম্যান আর্মির মতো না হয়ে যায়। আমি আপনার এই পরের যে পর্বটাতে আমি আসতে চাচ্ছি যে আপনি প্রশ্নটা একেবারে যদি আমি আবার একটু ইয়ে করতে চাই। আমি বললাম যে নির্বাচনী প্রচার প্রচারণায় ধর্মের যে ধর্মের ব্যবহারগুলো ব্যবহার, হচ্ছে এটি বন্ধ আচ্ছা করা। এই বিষয়টা আমি আপনাকে বলি একটু, আমি কোনো ডিফেন্ড করব না, আমি জামাতের দলীয় প্রতিনিধি নই, আমি ডিফেন্ড করব না, কিন্তু জামাতের একটা হচ্ছে কি রাজনীতির বৈশিষ্ট্য, 54 বছরে জামাতের বিরুদ্ধে খুব তোপ দাগানো কতগুলো অভিযোগ আছে। স্বাধীনতা বিরোধী দল, তারপরে হলো আপনার যুদ্ধ অপরাধের দল, রাজাকারের দল, তারপরে জান্নাতের টিকিট বিক্রির দল, শিবিরের সম্পর্কে হলো রক কাটার দল। কিন্তু আমাদের একটা খুবই আমার জানার আগ্রহ যে যুদ্ধ অপরাধীর তো বিচার হলো ভাই, কয়জনকে যুদ্ধ অপরাধী হিসেবে প্রমাণ করা গেল, এবং সর্বশেষ বিচারে তো বলা হলো যে বিচার ব্যবস্থার জেনোসাইড হয়েছে। এখন আপনি যদি জামাতকে যদি বলে যুদ্ধ অপরাধীর দল, তাহলে এটা হাস্যকর হয়। আওয়ামী লীগ 10,000 রাজাকারের তালিকা তৈরি করলো, তাতে দেখা গেল যথারীতি আওয়ামী লীগেরই হলো 7,000 প্লাস হলো রাজাকারের অবস্থা। তারপরে বিএনপি এবং তৃতীয় স্থানে জামাত। সুতরাং জামাতকে যদি এখন কেউ যদি বলেন যে এটা রাজাকারের দল, তাহলে এটা এই অবস্থা। রক কাটার এত হাজার হাজার অভিযোগ হলো, শিবির থেকে চ্যালেঞ্জ করা হলো যে একজন ভিকটিম আসুক, তাহলে আমরা মেনে নেব, একজন ভিকটিম একটা বিচার। সুতরাং এই যে ধর্মের কথা যেটা বলা হচ্ছে, জান্নাতের টিকিট, আপনি কি মনে করেন, আপনি একজন মুসলমান হিসেবে বলেন তো জান্নাতের মালিককে? আল্লাহ। এটা কি আমি কেউ বলতে পারি? এটা কি কোনো মোটিভেশনাল টুল হতে পারে? এটা কি গ্রহণযোগ্য কোনো কথা হতে পারে? জি। তো সুতরাং এইটা কিন্তু আমি মনে করি এটা একটা বায়বীয়, এগুলো যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে অভিযোগগুলো উৎপাদন করা হয়, ফ্যাক্টরিতে তৈরি করা হয়, তারপরে এটা ছড়িয়ে দেওয়া হয়। সময় একেবারে কম, পাভেল ভাই 2 মিনিট সময় আছে, এগুলো সব আমি বায়বীয় ঘটনা। আর এইগুলোর ব্যাপারে হয় কি যে জান্নাতের টিকিটের পর জামাতকে রাগঢাক করেনি তাদের। আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন জায়গাতে এক ব্যারিস্টার সাহেব আছেন, শাহরিয়ার সাহেব, উনি তো নিজে অনেক জায়গাতে বলেই ফেলেছেন যে যদি কেউ জান্নাতে যেতে চায় তার বিকল্প আর কিছু নেই। সুতরাং ব্যবহার হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আবার বিশেষ করে গ্রামে আমাদের যারা বলতে পারি যে যারা একটু সরল নারী যারা আছেন, তাদেরকে তো এই একটা কথা বলা যেতেই পারে, তারা করেছেন এটা, এবং সেটার বিভিন্ন রকম সূত্র আমরা পেয়েছি। আর ঠিক জামাত কিংবা শিবিরকে নিয়ে ঠিক আমার অবস্থান থেকে তাদের ব্যক্তি পর্যায়ের কোনো ব্যাপারগুলোকে আমার তুলে আনাটা ঠিক হবে না। তবে আমার মনে হয় যে এই ব্যাপারে বেশ কিছু প্রমাণিত তথ্যাদি আছে, সেটা বিভিন্ন অনলাইনে পাওয়া যায় যে শিবির এবং জামাত তারা এই যে রক কাটা সংক্রান্ত যে কথাগুলো বা নৃশংসতার যে কাজগুলো তারা যেটা করেছে, এটা পত্রপত্রিকার রিপোর্ট থেকে প্রমাণ দিয়ে দেখাবার সুযোগ আছে, এবং এটা অনলাইনে খুঁজলেই পাওয়া যাবে, এবং পরবর্তী পর্যায়ে হয়তো অনেকে হয়তো এটাকে কম্পাইল করে প্রকাশও করতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনে ধর্মের ব্যবহার করবো কি না। এটা ধর্ম একটা খুব সেন্সিটিভ জায়গা, ব্যবহার করবার ব্যাপারটিতে মানুষের যদি কেউ মনে করেন এটা করবেন, সেটা তাদের মধ্যে থেকে করতে পারেন, কিন্তু এটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলে। যেটা হলো যে জিনিসটা আমাদের যে ক্ষেত্রটি অধিক্ষেত্রটি আমার নিজের নয়, যেটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, সেটা মানুষ নিজের কাছে নিলে সেটা অসুন্দর দেখায়। শেষ কথা বলি এইভাবে যে ব্যক্তি পর্যায়ে জিনিসটা এমন জায়গায় গেছে যে আমরা কিছুদিন আগে দেখেছি যে ক্যান্টনমেন্টের জায়গাতে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে ভাষায় সামরিক বাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং যে হুমকিটি তিনি দিয়েছেন, এটা যদি সেই রাজনৈতিক দলের একটা বলতে গেলে যে প্রতিষ্ঠিত একজন নেতৃত্বের পক্ষ থেকে এটা যদি আসে, তাহলে আগামী দিনে তারা যেটা করবেন বলে বলেন বা করে দেখতে চান পরে কি হবে, সেটা কিন্তু একটা অশনি সংকেত। মানুষ কিন্তু এটাকে ভয় পায়। তো এখান থেকে হয় কি, অনেক সময় আমরা ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু গোপন করে রাখি, কিন্তু প্রকাশিত হয়ে যায়। যেমন নায়েব আমির তাহের সাহেব বলেন যে এই 5টা দিন তাদের পা ধরে রাখেন, 5 বছর তারা আপনার পা ধরে রাখবে। এরকম অনেকগুলো কথা তাদের বক্তব্য থেকে এটা আমরা শুনেছি। সুতরাং এগুলো কথা যদি কেউ বলে দেন এগুলো কখনো কেউ বলেনি, তাহলে কিন্তু এটা বোধহয় সত্যের অপলাপ হবে। তো আমার মনে হয় যে এই কথাগুলো মানুষ বিচার বিবেচনায় নিয়েছে বলে কিন্তু আজকে এই জনস্রোতের যে অংশটুকু বিএনপির পক্ষে, সেটা কিন্তু মূলত এই সমস্ত অপপ্রচার তারা যেটা করেছেন, ধর্মকে ব্যবহার করেছেন, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, সেনাবাহিনীকেও বিতর্কিত করবার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারগুলোকে ওভারঅল নিয়ে মানুষ কিন্তু সিদ্ধান্তটা নেয়। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।